अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए, हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है। हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है। একটা বিধানসভায় 11,965টা ভুয়ো ভোটার, প্রত্যেকটা ভুয়ো ভোটার ভোট দিয়েছে। একজন ব্যক্তির নাম একই বিধানসভার 4টে বুথে, ওই ব্যক্তি 4টে বুথে একই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। ये देखिए गुरकीरत सिंह डांग, इनका नाम बूथ नंबर 116, 124, 125 एंड 126 4 बार। और ये सिर्फ एक व्यक्ति नहीं है, हजारों व्यक्ति। ये है डुप्लीकेट वोटर की लिस्ट। একটা এক কামরার বাড়ি যেখানে আদৌ কেউ থাকে না, সেই ঠিকানায় নির্বাচন কমিশনের ভোটার লিস্টে 80 জন ভোটারের নাম রয়েছে এবং সেই 80 জন ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেও গিয়েছে। हाउस नंबर 35 सिंगल बेडरूम का घर है, 80 वोटर रह रहे हैं उसमें, अलग अलग नाम, अलग अलग परिवार। और जब हम वहां जाते हैं हमें बताया जाता है यहाँ पे 80 लोग नहीं रहते, यहाँ पे ये लोग हैं ही नहीं, कोई नहीं जानता इनको। আর 40,000 ভোটারের তো ঠিকানাই খুঁজে পাওয়া যায়নি। জেলা পরিষদের কাছে জানতে গেলে জেলা পরিষদ জানিয়ে দিয়েছে এমন ঠিকানা ওই জেলাতে নেই, কিন্তু সেই ঠিকানাহীন 40,000 ভোটার সময় মতো এসে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করে গেছে। হ্যাঁ, সেই বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি 2024 লোকসভা নির্বাচনে 1,14,000 ভোটে লিড পেয়েছে এবং বাকি 6টা বিধানসভা কেন্দ্রে হেরে যাওয়ার পরেও, বাকি 6টা বিধানসভা কেন্দ্রে ডেফিসিট খাওয়ার পরেও সেই লোকসভা থেকে ভারতীয় জনতা পার্টি 32,700 ভোটে জয়লাভ করেছে। বিধানসভার নাম মহাদেবপুরম এবং লোকসভা কেন্দ্রের নাম বেঙ্গালুরু। আর অভিযোগটা কে করছে নিশ্চয়ই আপনারা দেখেছেন, রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধীর বক্তব্য হচ্ছে যে একটা বিধানসভাতে কারচুপির কারণে যদি পুরো লোকসভার ফলাফলটা পাল্টে যায়, তাহলে নির্বাচন কমিশন যদি গোটা ভারতবর্ষের, সম্পূর্ণ ভারতবর্ষের নির্বাচনী ইলেকশন ডেটা যদি তাকে দেয়, তাহলে তিনি প্রমাণ করে দেবেন যে নরেন্দ্র মোদী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে, ভারতীয় জনতা পার্টি চুরি করে মসনদ দখল করেছে বা ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে। अगर हमें इलेक्ट्रॉनिक डेटा मिल जाए, हम साबित कर देंगे कि हिंदुस्तान का प्रधानमंत्री चोरी करके प्रधानमंत्री बना है, चोरी करके प्रधानमंत्री बना है। এবং যার ছোট্ট স্যাম্পল বা নমুনা হিসাবে রাহুল গান্ধী দেখিয়েছে আদিত্য শ্রীবাস্তব নামে এক ব্যক্তি, যার ভোটার লিস্টের নাম রয়েছে মহাদেবপুরায়, যার ভোটার লিস্টের নাম রয়েছে বারাণসীতে, মুম্বাই এবং লখনৌ। অর্থাৎ 4 জায়গায় ভারতবর্ষের 4টে লোকসভা কেন্দ্রে একই ব্যক্তির নাম রয়েছে এবং তিনি লোকসভা নির্বাচনে 4 জায়গায় ভোটও দিয়েছেন। এবং খুঁজলে এমন আদিত্য শ্রীবাস্তব আরো অনেক বেরোবে, যাদের ভুয়ো ভোটে ভারতীয় জনতা পার্টি 2024 লোকসভা নির্বাচনে জয়লাভ করে केंद्रीय क्षमता दखल करेছে, नरेंद्र मोदी प्रधानमंत्री हुए। आदित्य श्रीवास्तव जी हैं, इनका नाम महाराष्ट्र में है, कर्नाटक में है, उत्तर प्रदेश लखनऊ में है और कर्नाटक बेंगलोर अर्बन में 4 बार आता है। सेम फोटो सेम एड्रेस, 11,000 वोट ऐसे चोरी हुआ। फेक एड्रेस, या तो एड्रेस है ही नहीं या फिर एड्रेस 0, हाउस नंबर 0, स्ट्रीट नंबर 0 दिखाइए। हाउस नंबर 0 देखिए, मुनियप्पा जी, मंजुला मुनियप्पा जी का हाउस नंबर 0। टेकराज सप्काता, इनका फादर का नाम BFOIGAIDF, हाउस नंबर 0 में रहते हैं। और जब हम इन एड्रेसेस को वेरीफाई करने जाते हैं तो कोई एड्रेस। আর রাহুল গান্ধীর এই চ্যালেঞ্জের পর নির্বাচন কমিশন তার এই বক্তব্যগুলোকে ওথ বা শপথ আকারে এবং এফিডেভিট করে দেওয়ার জন্য বলেছে। যদি তিনি না দেন তাহলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনত ব্যবস্থা নেবে। যে ডাটা বা যে তথ্য রাহুল গান্ধীকে খোদ নির্বাচন কমিশন দিয়েছে এবং সেই ডাটা বা সেই তথ্যের ভিতর থেকে রাহুল গান্ধী ছানবিন করে বা অ্যানালাইসিস করে নির্বাচন কমিশনের কারচুপি খুঁজে খুঁজে বার করেছে, জনগণের সামনে প্রকাশ করেছে, সেই ডাটা বা সেই তথ্যকে নির্বাচন কমিশন, অর্থাৎ তাদের দেওয়া তথ্যকে নির্বাচন কমিশন एफिडेविट आकारे तादेर काছে দিতে বলছে। मुझसे इलेक्शन कमीशन एफिडेविट मांगता है, मुझसे कहता है कि वोट लेना है। मैंने पार्लियामेंट के सामने, पार्लियामेंट के अंदर वोट लिया है, इस संविधान के सामने वोट लिया है। আর রাহুল গান্ধীর এই চ্যালেঞ্জের পর, নির্বাচন কমিশনের এই পাল্টা প্রত্যুত্তরের পর গোটা ভারতবর্ষ জুড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট সার্চ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গা থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট সার্চ করা হচ্ছে এবং ডাটা চাওয়া হচ্ছে। আর আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশন এত সৎ, আজকের সকাল থেকে তাদের ওয়েবসাইটটাই বন্ধ করে দিয়েছে। और आज जब हिंदुस्तान की जनता हमारे डेटा को लेकर इलेक्शन कमीशन के वेबसाइट पर सवाल पूछ रही है, तो इलेक्शन कमीशन ने अपना वेबसाइट बंद कर दिया। मध्य प्रदेश, राजस्थान, बिहार के वेबसाइट बंद कर दिए हैं, क्योंकि वो जानते हैं कि अगर हिंदुस्तान की जनता ने इसी डेटा को लेकर सवाल पूछना शुरू कर दिया तो उनका पूरा ढांचा कोलैप्स कर जाएगा।
কিন্তু পালিয়ে বাঁচার তো কোনো জায়গা নেই। নির্বাচন কমিশন এভাবে কদিন তাদের ওয়েবসাইট বন্ধ করে রাখবে, কদিন তাদের ওয়েবসাইট অফ করে রাখবে। নির্বাচন কমিশনকে ওয়েবসাইট খুলতে হবে এবং সেই ওয়েবসাইট থেকে তথ্য দিতে হবে। রাহুল গান্ধী যে রাস্তাটা দেখিয়েছে, রাহুল গান্ধী যে পথটা দেখিয়েছে, নির্বাচন কমিশনের যে কারচুপির, যে সায়েন্টিফিক দুর্নীতির খবর রাহুল গান্ধী ফাঁস করে দিয়েছে, তা গোটা ভারতবর্ষে আবার ছানবিন শুরু হবে, অ্যানালাইসিস শুরু হবে, বিভিন্ন রাজনৈতিক দল করবে এবং ভারতবর্ষের সো কল্ড ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনের আসল চেহারা বা মুখোশটা সামনে চলে আসবে। আর নির্বাচন কমিশনের এই মুখোশটা যদি খুলে যায় এবং নির্বাচন কমিশনের এই দুর্নীতি যদি ভারতবর্ষের কোনায় কোনায় থেকে বেরিয়ে আসে তথ্য প্রমাণ সহকারে, তাহলে 2024 লোকসভা নির্বাচনটাই তো ক্যান্সেল হয়ে যাবে। আর যে কারণে নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশনের হাতে থাকা সিসিটিভি ফুটেজ এবং সমস্ত তথ্য লোপাট করা বা নষ্ট করার কাজে লেগে পড়েছে। রাহুল গান্ধী সেই দাবিও করেছে। नरेंद्र मोदी 25 लोकसभा सीट के कारण प्रधानमंत्री है। हमें इलेक्शन कमीशन ये डेटा इसलिए नहीं दे रहा है क्योंकि हमने जो यहाँ महादपुर में किया, अगर हम इसे बाकी लोकसभाओं में करा देंगे तो देश के लोकतंत्र की सच्चाई बाहर आ जाएगी। ये अब एविडेंस है। इलेक्शन कमीशन देश में पूरे एविडेंस को डिस्ट्रॉय करने की सोच रहा है। 21वीं सदी है, एक हार्ड ड्राइव पे आप पूरा डेटा रख सकते हो, मगर इलेक्शन कमीशन 45 दिन में सीसीटीवी को खत्म करना चाह रहा है, वोटर लिस्ट नहीं दे रहा है। तो दे आर colluding with the BJP. They are helping the BJP destroy the election system in India. আর নির্বাচন কমিশনের এই খেলা কেবলমাত্র কর্ণাটক, লখনৌ, মুম্বাই বা বারাণসীতে হয়েছে তা নয়, এই বাংলাতেও হয়েছে। পশ্চিমবাংলার দুটো লোকসভা কেন্দ্রের নাম বলছি। এক নম্বর হচ্ছে বালুরঘাট, যেখান থেকে 10,386 ভোটে জয়লাভ করে প্রতিমন্ত্রী হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে সুকান্ত মজুমদার, প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি। সেই সুকান্ত মজুমদারের বালুরঘাট কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচনে ঠিক ওই কর্ণাটকের মহাদেবপুরের মতো ইটাহার, কুশমুন্ডি, কুমারগঞ্জ, তপন এবং হরিরামপুরে ডেভিসিটকে বা হেরে গিয়ে কেবলমাত্র বালুরঘাট ও গঙ্গারামপুর এই দুটো বিধানসভা থেকে লিড পেয়ে সুকান্ত মজুমদার 10,386 ভোটে জয়লাভ করেছে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে। নাম্বার 2, দ্বিতীয় কেন্দ্র বিষ্ণুপুর, যেখান থেকে 5,567 ভোটে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী সৌমিত্র খান। সৌমিত্র খান 5,567 ভোটে জয়লাভ করেছিলেন। আপনাদের নিশ্চয় মনে আছে বা জানবেন, এই বিষ্ণুপুর কেন্দ্রে কিন্তু টান টান বা হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল এবং যে বিষ্ণুপুর কেন্দ্রের ফলাফল পশ্চিমবাংলার 42টা লোকসভা কেন্দ্রের সব থেকে শেষে বেরিয়েছিল এবং শেষে জানা গিয়েছিল 5,567 ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমিত্র খান জয়লাভ করেছে। এই দুটো কেন্দ্রের ডাটা যদি নির্বাচন কমিশনের কাছ থেকে নিয়ে অ্যানালাইসিস করা যায়, রাহুল গান্ধীর মতো যদি এই দুটো লোকসভা কেন্দ্রের ডাটা নির্বাচন কমিশনের থেকে নিয়ে অ্যানালাইসিস করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যায়, তাহলে এই দুটো লোকসভা কেন্দ্র থেকে, পশ্চিমবাংলার এই দুটো লোকসভা কেন্দ্র থেকে সর্ষের মধ্যে ভূত বেরোবে। আর কেবল লোকসভা নির্বাচনে নয়, বিধানসভা নির্বাচনেও কারচুপি হয়েছে। বিধানসভা নির্বাচনেও কারচুপি করে ভারতীয় জনতা পার্টি হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে ক্ষমতা এসছে। যে দিল্লি বিধানসভা ও হরিয়ানা বিধানসভায় একটাও এক্সিট পোল, একটাও ওপিনিয়ন পোল বা কোনো রকম সমীক্ষায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার কোনো রকম ইঙ্গিত বা আভাস পাওয়া যায়নি বা দেয়নি, সেই হরিয়ানা ও দিল্লিতে ভারতীয় জনতা পার্টি অনায়াসে হাসতে হাসতে ক্ষমতায় চলে এসেছে এবং মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি শেষ মুহূর্তে গিয়ে ম্যাজিক দেখিয়েছে। যে মহারাষ্ট্রে প্রবল পরিবর্তনের হাওয়া দেখা গিয়েছিল, যে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির প্রতি চরম ক্ষোভ উগড়ে দিয়েছিল মারাঠা স্বাভিমান, সেই মহারাষ্ট্রেও ভারতীয় জনতা পার্টি একেবারে শেষ লগ্নে এসে ক্ষমতা দখল করেছিল। মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে ভারতীয় জনতা পার্টি ঠিক এই কর্ণাটকের মহাদেবপুরের মতো ভুয়ো ভোটার ঢুকিয়ে ক্ষমতা দখল করেছে। যে অভিযোগ রাহুল গান্ধী আগে করেছিল দিল্লিতে ভারতীয় জনতা পার্টি ভুয়ো ভোটার ঢুকিয়েছে, তা হাতে নাতে প্রমাণও করেছিল, কিন্তু এই রাহুল গান্ধীর মতো এতটা ডাটা অ্যানালাইসিস করে দেখাতে পারেনি আম আদমি পার্টি বা অরবিন্দ কেজরিওয়ালের দল। যে তথ্য আজকের রাহুল গান্ধী বার করেছে, এমনভাবে দিল্লি, হরিয়ানা ও মহারাষ্ট্রের যদি অপোজিশন রাজনৈতিক দলগুলো তথ্য বার করে, তাহলে এই তিনটে রাজ্যে ও ভারতীয় জনতা পার্টি কিভাবে ক্ষমতায় এসছে তা খোলাসা হয়ে যাবে, জনসমক্ষে চলে আসবে। আর পশ্চিমবাংলা ও বিহারের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিও সেই চেষ্টা করেছিল, ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করেছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারের লিস্ট দেখিয়েছিল। পশ্চিমবাংলায় যে ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, যারা গুজরাট, রাজস্থান বা হরিয়ানার বাসিন্দা, সেই লিস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জনসমক্ষে এনেছিল এবং দেখিয়েছিল। নির্বাচন কমিশন সমঝে গিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন
ভুয়ো ভোটার ঢোকানোর খেলায় ধরা পড়া যাওয়ার পর প্রভুকে সন্তুষ্ট করার জন্য স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে এসছে। এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যদি পশ্চিমবাংলায় হয়, তাতে পশ্চিমবাংলার সমস্ত নাগরিককে সচেতন থাকার জন্য আমি আমার পক্ষ থেকে অনুরোধ করছি। এবং এটা অন্তত মাথায় রাখবেন, আমি আমার প্রতিবেশী এবং আশেপাশের বাড়ি আমার বুথের কোনো ভোটারের নাম যেন বাদ না যায়। যে ভোটার এখানকার স্থায়ী বাসিন্দা, যিনি এখানকার মানুষ, তার নাম যেন কোনোভাবে বাদ না যায়। এবং রাজনৈতিক দলগুলো যদি এই ভুয়ো ভোটার ঢোকানো এবং নির্বাচন কমিশনের এই কারচুপিগুলোর প্রতি, যেগুলো রাহুল গান্ধী দেখিয়েছে, সেগুলোর প্রতি একটু বেশি নজর রাখে, তাহলে নির্বাচন কমিশনের সেই চালাকিগুলো ধরা পড়ে যাবে এবং নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে আসলে কি মহৎ কাজ করতে চলেছে তা জনসমক্ষে চলে আসবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।